শক্তি ছবিটি পরিচালনা করেছেন মনোয়ার খোকন এবং মোতালেব হোসেন। শক্তি ছবিতে অভিনয় করেছেন শাবানা, জসিম, শাহনাজ, জনি, নিপা মোনালিসা, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, জাম্বু এবং আরও অনেকেই অভিনয় করেছেন শক্তি ছবিতে। শক্তি ছবির গল্পের শুরুতে দেখা যায় যে একটি নদীর কিনারা 10-11 বছরের একটি ছেলে পড়ে আছে। এমন সময় একটি যাযাবর লোক সেখান দিয়ে যাচ্ছে। তখন সেই ছেলেটিকে দেখতে পেয়ে যাযাবর লোকটি সেখানে দৌড়ে চলে যায়। তখন যাযাবর লোকটি সেখানে গিয়ে ছেলেকে নদী থেকে উঠিয়ে উপরে আনে, পানি বের করার চেষ্টা করে। তখন অনেক চেষ্টা করানোর পর ছেলেটির জ্ঞান ফিরে। তখন ওই যাযাবরটি বলে, আচ্ছা বাবা, তোমার এই অবস্থা কি করে হলো? তখন ছেলেটি বলে, তাহলে শোনেন আমার করুণ কাহিনী। আমার বাপ একজন সৎ আদর্শবান লোক এবং এই এলাকার যে নবাব আছে তিনি মানুষের উপর জুলুম অত্যাচার শুরু করে এবং আমার বাপ সেই জুলুম অত্যাচারের প্রতিবাদ করায় আমার বাপকে লোকসম্মুখে শত শত মানুষের সামনে এবং শিকল দিয়ে বেঁধে তাকে রক্তাক্ত করে গুলি করে মেরে ফেলে। তখন আমি গিয়ে চিৎকার করার কারণে নবাবের লোকেরা আমাকে ইচ্ছারকম মেরে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়। আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত, সেই কুদরতের কারণেই আমি বাঁচতে বাঁচতে এই কিনারে এসে ঠেকেছি এবং আমার সালা যে আমার শরীর থেকে কোথায় চলে গেছে সেটা একমাত্র আল্লাহই জানে। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে এবং আমি নদীর কিনারায় এসে ভেসে উঠেছি। আপনার দ্বারায় আল্লাহর রহমতে আপনি আমাকে অনেক চেষ্টা করে আপনি আমাকে সুস্থ করেছেন। কিন্তু আমি আজকে একটা কথা বলতেছি, এই যে নবাব যে অত্যাচার নির্যাতন শুরু করেছে এর প্রতিবাদ একদিন না একদিন করবই। আমি এমন শক্তি জোগাড় করব, সেই শক্তি দিয়েই আমি এই অত্যাচারের জুলুমবাজ নবাবের প্রতিবাদ করব এবং প্রতিরোধ গড়ে তুলব। কারণ নবাব অনেক খারাপ লোক, কারণ সেই নবাব চায় যে এই এলাকায় সে রাজত্ব করে এবং লোকদের উপর জুলুম অত্যাচার করে এবং প্রতিদিন অন্যায় এবং খারাপ কাজ করে। আমার বাপ কেন প্রতিবাদ করেছেন জানেন? নবাব কী করত? এই এলাকা থেকে প্রত্যেক দিন একটি যুবতী মেয়েকে ধরে নিয়ে যেত আর নবাব সেটাকে নির্যাতন করে মেরে ফেলতো। এই প্রতিবাদ করেছে আমার বাপ। আর আমার বাপ এই প্রতিবাদ করার কারণে আমার বাপকে মরতে হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু আমি নবাবকে ছাড়ব না। কসম আল্লাহর, কসম এই মাটি ছুঁয়ে স্পর্শ করে বলতেছি, আমি নবাবকে বুঝিয়ে দেব যে খারাপ লোকের পরিণতি কী হয় আর ভালো মানুষের উপর নির্যাতন করলে এর ফলাফল কী হয়। আমি ছাড়ব না চাচা। তখন ওই যাযাবর লোকটি বলে, বাবা, আমিও সেই নবাবের অত্যাচারের শিকার। কারণ তুমি শুনবে আমার ঘটনা। আমারও একটি মেয়ে ছিল, মেয়ের বয়স ছিল 15 থেকে 16, কিন্তু ওই নবাব আমার মেয়েকে আমার সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে নির্যাতন করে মেরে ফেলেছে। কিন্তু আমি তো বয়স্ক, অর্থাৎ যাযাবর, আমি এখানে এসেছিলাম শুধুমাত্র রোজগারের জন্য এবং মেয়েকে নিয়ে যাতে সুন্দরভাবে বাঁচতে পারে। কিন্তু সেই নবাব আমার মেয়েকেও বাঁচতে দেয়নি। একদিন চলার পথে নবাব আমার মেয়েকে দেখে ফেলার পর তখন আমি যখন বাড়িতে ফিরি তখন নবাবের কিছু লোকেরা এসে আমার মেয়েকে তুলে নিয়ে যায় এবং এর পরের দিন আমার মেয়ের লাশ আমি এই তোমার মতো নদীতে ভেসে থাকতে দেখি। তখন থেকে আমার মনের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু আমি কি করব? আমি তো যাযাবর, আমার সাথে কোনো লোক আসবে না। আমি অনেক লোকের সাথে গিয়েছিলাম এবং কথাও বলেছিলাম যে আমরা চলেন এই নবাবের অত্যাচার এবং জুলুমের প্রতিবাদ করি। কারণ নবাব যে প্রত্যেক দিন আমাদের এলাকা থেকে আপনাদের এলাকা থেকে যে একটি করে মেয়ে তুলে নিয়ে গিয়ে আর পরের দিন তাকে নির্যাতন করে মেরে ফেলে, এর প্রতিবাদ করা দরকার। কিন্তু প্রজারা অর্থাৎ জনগণ তারা আমার পক্ষে কোনো কথা বলে নেই, বলে যে নবাবের সাথে আমরা কী করে পারবো, নবাব তো অনেক শক্তিশালী। তখন আমি বলেছিলাম, শক্তিশালী নবাব ঠিক আছে, সে কিন্তু একজন অথবা 100 জন, কিন্তু আমরা কিন্তু হাজার হাজার মানুষ। আমরা যদি একত্রে শক্তি সংগ্রহ করে, আমরা যদি দল গঠন করে, আমরা যদি সবাই মিলে একত্র হয়ে সবার হাতে হাত মিলিয়ে যদি শক্তি সঞ্চয় করি এবং নবাবের থেকে বেশি শক্তি সঞ্চয় করে তার মোকাবেলা করে তার এই জুলুমের বদলা, তার নির্যাতনের বদলা আমরা নিতে পারবো। আপনারা কি আমার সাথে এক হবেন? কিন্তু সেই এলাকাবাসী অথবা প্রজারা আমার সাথে আমার কথায় একমত হয় নাই। কিন্তু তখন ছেলেটি বলে, চাচা,
আপনার সাথে কেউ একমত হয় নাই, কিন্তু আমি আপনার সাথে একমত। আমি আজ থেকে এই মাটি ধরে প্রতিজ্ঞা করতেছি, মাটি আমার মা, মাটি আমার জন্মভূমি, এই এলাকায় আমি জন্ম নিয়েছি, এই মাটিকে ছুঁয়ে কসম খাচ্ছি, আমি যতদিন পর্যন্ত নবাবকে শেষ করতে না পারবো ততদিন পর্যন্ত আমি নিস্তার পাবো না। কিন্তু আল্লাহ তাআলা যদি নবাবের ঘরে যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয়, সেই কন্যা সন্তানকে আমি নবাবের মহল থেকে উঠিয়ে এনে তাকে এমন একটা শিক্ষা দেব যাতে নবাব বুঝতে পারে যে সন্তান হারানো অথবা মেয়ে হারানোর বেদনা অথবা ব্যথা কতটুকু, এবং প্রত্যেকটা মেয়েকে যখন নিয়ে নির্যাতন করে মেরে ফেলে, ঠিক তেমনি আমি নবাবের মেয়েকে মারবো না, কিন্তু নবাবকে বুঝিয়ে দেব যে মেয়ে হারানো অথবা মেয়েকে খুঁজে না পাওয়া অথবা মেয়ে নির্যাতিত হওয়ার পর তার বুকের ভিতরে যে কী যন্ত্রণা জ্বলে, সেটা তখন নবাব বুঝতে পারবে যে আমি যে এতদিন যে অন্যায় অত্যাচার করেছিলাম মেয়েদের উপর, তখন সে বুঝতে পারবে যে মেয়ে হারানোর বেদনা কতটুকু। তখন যাযাবর বলে, সাবাস বাবা, তুমি পারবে, তোমার বাহুতে শক্তি আছে, তোমার মনে শক্তি আছে, তোমার বাসনা নিশ্চয়ই আল্লাহ তাআলা কবুল করবে। নিশ্চয়ই নবাবের স্ত্রীর গর্ভে আমি শুনেছি যে তার স্ত্রী গর্ভবতী, নিশ্চয়ই তার গর্ভে কোনো কন্যা সন্তান দান করবে, আর তখনই তাকে উচিত শিক্ষা দিতে হবে। তখন সেই ছেলেটির নাম হলো মনসুর, অর্থাৎ বয়স তার 10 থেকে 11 বছর। তখন মনসুর বলে, শোনেন চাচা, আমি আমি নবাবের সেই কন্যাকে উঠিয়ে এনে তাকে উচিত জবাব দেব আমার এই শক্তি দিয়ে। এখন আপনি যদি আমাকে লালন পালন করেন, আপনি যদি আমাকে সেই শিক্ষায় শিক্ষিত করেন এবং আপনি যদি আমাকে অস্ত্রবিদ্যায় পারদর্শী করে তোলেন, তাহলে আমি ওই অত্যাচারের জুলুমবাজ এবং কঠিন এবং পাষণ্ড এবং খারাপ লোকের প্রতিবাদ করতে পারবো। তখন সে যাযাবরটি বলে, অবশ্যই বাবা, আমার মেয়ের হত্যার বদলা এবং তোমার বাপের হত্যার বদলা এবং এলাকাবাসী মেয়েদের যে নির্যাতন করেছিল তাদের হত্যার বদলা নেওয়ার জন্য তোমাকে এমনভাবে গড়ে তুলব, তোমাকে আমি বীর বাহাদুর হিসাবে গড়ে তুলব এবং তোমার শরীরে এমন শক্তি সঞ্চয় আমি করাবো যে শক্তি দিয়ে তুমি সেই নবাবের যে খারাপ লোক আছে এবং সৈন্য সামন্ত যারা আছে তাদেরকে তুমি নির্মূল করতে পারো এবং তোমার মন বাসনা পূর্ণ হয়। তখন 10 থেকে 12 বছর পর দেখা যায় নবাবের একটি কন্যা সন্তান হয়। তখন নবাবের মেয়ে যখন প্রায় 17-18 বছর যুবতী হয়ে যায়, তখন এদিকে মনসুর সে হয়ে যায় জসিম, অর্থাৎ সে হয়ে যায় গরিবের বন্ধু, তো এলাকার বন্ধু। তখন মনসুর অর্থাৎ জসিম বলে, চাচা, আমি বলেছিলাম যে যতদিন আমি ছোট থাকবো কিছু করতে পারবো না, কিন্তু নবাবের মেয়ে শুনছি নবাবের মতো নাকি অত্যাচার জুলুম করে এবং এলাকাবাসীর উপর সে ঘোড়ায় চড়ে অথবা ঘোড়া গাড়ি এসে সে মানুষের উপর অন্যায় অত্যাচার করে এবং চাবুক দিয়ে মারে, তার প্রতিবাদ তো করতেই হয়। তবে একদিন মনসুর সে যাচ্ছে মাথায় লার্কির বোঝা নিয়ে, এমন সময় নবাবের মেয়ে এসে তার লার্কির বোঝাটা ফেলে দিয়ে এবং মনসুরকে ফেলে দেয়, নদীতে পড়ে যায়। তখন মনসুর লার্কিটা নদী থেকে উঠিয়ে বলে, শুনেন, আপনি নবাবজাদি, কিন্তু আপনার এত বড় ক্ষমতা নেই যে এই যে আপনি আমাকে ঘোড়ায় ধাক্কা দিয়ে আমি যে কষ্ট করে বন থেকে কাঠ কেটে এনেছিলাম সে কাঠগুলো আপনি নদীতে ফেলে দিলেন, কিন্তু এটাকে আপনি ঠিক করেছেন? তখন সেই নবাবজিতে থাকে শাবানা। তখন শাবানা বলে, শোনো, আমি হইলাম এ রাজ্যের নবাবের মেয়ে, আমার নাম নবাবজাদি। আর নবাবজাদির উপর বা মুখের উপর কথা বলার সাহস শক্তি তোমাকে কে দিয়েছে? তখন জসিম অর্থাৎ সে বলে, মনসুর, আমার সাহস শক্তি উপরওয়ালা দিয়েছে। আল্লাহ আমাকে সাহস শক্তি দিয়েছে আপনাদের মতন জুলুমবাজ, আপনাদের মতো নির্যাতিত, আপনাদের মতো খারাপ নবাবদের প্রতিবাদ করার। আর আপনারা যে অন্যায় অত্যাচার এবং খারাপ কাজ করতেছেন তার প্রতিবাদ করার জন্যই এই মনসুরের জন্ম হয়েছে। আমি কসম কেটেছিলাম যে এই মাটি ধরে যে এই নবাবের রাজত্ব আমি কেড়ে নেব এবং নবাবেগিরি আমি তাদের ছুটিয়ে ছাড়িয়ে দেব এবং তাদেরকে এমন শিক্ষা দেব যে শিক্ষা কখনোই নবাব বুঝতে পারবে যে ঢিল ছুটলে পাটকেল খেতে হয়। কিন্তু আপনিও তো তাই মনে হয়, নবাব যেরকম খারাপ লোক এবং বদমাশ মানুষ, আপনি তার মেয়ে
আপনার রক্ত তো তার শরীরের রক্তই আপনার শরীরে বইতেছে, তাই না? তো আপনার তো সেরকমই হবে। তখন শাবানা অর্থাৎ নবাব যদি বলে, খামোশ বেয়াত্তমিজ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মুখের উপর কথা বলতেছো? এই কে আছিস সৈন্য সামন্ত? এই বিদ্রোহীকে এখনই বন্দি করে কারাগারে নিক্ষেপ করে দাও। তখন নবাব যেহেতু কথা মতো মনসুরকে সেই সৈন্য সামন্তরা তাকে গ্রেপ্তার করে টানতে টানতে হিসড়ে সেই নবাব মহলে নিয়ে যায়। তখন নবাব মহলের নবাব থাকে আহমেদ শরীফ। তখন আহমেদ শরীফ বলে, নবাব জাদি, তুমি কাকে ধরে নিয়েছো? তখন শাবানা অর্থাৎ নবাব জাদি বলে, আব্বা হুজুর, এই বিদ্রোহী আমার সাথে খারাপ আচরণ করেছিল, তাই তাকে আমি রশি দিয়ে টানতে টানতে আমার সৈন্যরা নিয়ে এসেছে। তখন আহমেদ শরীফ বলে, সাবাস বেটি সাবাস, তুমিই তো আমার উত্তর অধিকারী হবে, কারণ তোমার ভিতরে যে প্রতিহিংসা এবং আমার রক্ত যে তোমার শরীরে বইতেছে তার প্রমাণ তুমি দিয়েছ। সাবাস মা সাবাব, যারাই তোমার সাথে এরকম আচরণ করবে এবং বেয়াদবি করবে এবং খারাপ কথা বলবে এবং আমাকে নিয়ে যারা খারাপ ইঙ্গিত দিবে তাদেরকে এইভাবে টেনে হেঁচড়ে নিয়ে আসবে এবং রক্তাক্ত করে ফেলে দিবে এবং প্রয়োজনে তাদেরকে গুলি করে অথবা চাবুক মারতে মারতে মেরে ফেলবে। সেই আদর্শই তোমাকে কিন্তু আমি মানুষ করেছি। আরেকটা কথা মামুনি, শোনো, তোমাকে আমি বিলেত থেকে লেখাপড়া শিখিয়ে নিয়েছি, কারণ তুমি এই মূর্খদের সাথে কোনো কথা বলবে না। তাদের কি করবে? তাদের শুধুমাত্র চাবুক দিয়ে মারবে, আর যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে শক্তি আছে সেই শক্তি দিয়ে তুমি চাবুক দিয়ে মারবে। তখন মুনসুর জসিম বলে, শোনেন নবাব সাহেব, সেই শক্তি কিন্তু বেশি দিন থাকবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি দেয়, আবার আল্লাহ তাআলা শক্তি কেড়ে নিয়ে যায়। কিন্তু আপনি যে শক্তির বড়াই করতেছেন সেই শক্তির বড়াই একদিন না একদিন আমি মনসুর ভেঙে দেব, আর আপনার মেয়েকে আমি এমন শিক্ষা দেব যেই শিক্ষা পেয়ে আপনি যে অন্যায় অত্যাচার করেছেন এত বছর ধরে, আমাদের গ্রাম থেকে মা বোনদের তুলে এনে ইজ্জত নষ্ট করে তাদের হত্যা করেছেন, তার ফল আপনাকে ভোগ করতে হবে। আমি একদিন না একদিন এই নবাব মহল জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, ধ্বংস করে দেব। এই নবাবের প্রতিটি ইট প্রতিটি পাথর ভেঙে চুরমার করে দেব, কারণ এই নবাবের মহলে প্রত্যেকটা ইটে প্রত্যেকটা পাথরে আমাদের গ্রামের মা বোনদের ইজ্জতের রক্ত লেগে আছে। কিন্তু সেই রক্তগুলি আমি মনসুর সেগুলি আপনার শরীর থেকে রক্ত ঝরিয়ে সেই রক্তর বদলায় সেই রক্ত দিয়ে আমি মুছে দেব। ইনশাল্লাহ আপনি সেই দিনের অপেক্ষা থাকেন। আপনি আমাকে ধরে এনেছেন, কিন্তু আমাকে কয়দিন আপনি বন্দি করে রাখবেন? দেখবেন প্রজাবাসী আমাকে ছাড়ানোর জন্য এসে আপনার সামনে আন্দোলন শুরু করে যে মনসুরের মুক্তি চাই। তখন নবাব যেতে শাবানা বলে, এই খামোশ বিদ্রোহী, তোমার এত বড় স্পর্ধা, আব্বা হুজুরের নামে তুমি মিথ্যা পোলা বলতেছ, কারণ আব্বা হুজুর যে তোমাদের গ্রামের মেয়েদেরকে তুলে এনে নির্যাতন করে মেরে ফেলেছে তার কি প্রমাণ আছে? তখন মনসুর জসিম বলে, অনেক প্রমাণ আছে নবাবজাদি, সেই প্রমাণ আপনাকে আমি আস্তে আস্তে দেব, তবে এখন আমাকে আপনি কোথায় নিয়ে যাবেন নিয়ে যান, তবে একদিন না আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে আপনার বাপ যে কত খারাপ লোক, কত অন্যায়কারী নির্যাতনকারী। সেদিন আপনি বুঝতে পারবেন নবাবজাদি, তখন আপনি আফসোস করবেন যে আমি কাকে বাপ বলে ডেকেছিলাম। সেই পাপী লোকের রক্ত আমার শরীরে বইতেছে, সেই রক্ত আপনাকে কেটে ফেলতে ইচ্ছা করবে যেদিন আপনার সত্যতা জানতে পারবেন। তো সেই মুহূর্তে শোনা যায় নবাব মহলের বাইরে এলাকাবাসীর শত শত হাজার হাজার লোক এসে মনসুরের মুক্তি চায়। তখনই মনসুর জসিম বলে, শুনতে পাচ্ছেন নবাব সাহেব, শত শত লোক, হাজার হাজার লোক তারা আন্দোলন করতেছে আমাকে ছাড়ানোর জন্য। তখন নবাব তারা আহমেদ শরীফ বলে, এই কে কোথায় আসিস, জাম্বুকে খবর দে, এই মনসুরকে গুলি করে মেরে ফেল। তখন নবাবজাদি অর্থাৎ শাবানা বলে, না আব্বা হুজুর, এই কাজটা ভুলও করবেন না। এই মুহূর্তে যদি আপনি মনসুরকে মেরে ফেলেন তাহলে কিন্তু আপনার নবাবই থাকবে না। বুদ্ধি খাটিয়ে কাজ করেন। আপনি যান জনগণের সামনে গিয়ে বলেন মনসুরকে আগামীকাল সকাল 10টার নাগাদ তাকে ছেড়ে দেওয়া হবে, কারণ সে আমার মেয়ের সাথে বিদ্রোহ করেছে, আমার মেয়ের সাথে সে অন্যায় করেছে, তার শাস্তি তাকে 24 ঘন্টা আমার কারাগারে বন্দি থাকতে হবে। কারণ এই কথা বলে আপনি সেখান থেকে চলে আসেন, তারপর মনসুরকে আমি কারাগারে নিক্ষেপ করে তাকে কঠোর থেকে কঠোর শাস্তি আমি দেব, যান। তখন সেই মুহূর্তে আহমেদ শরীফ বলে, এই তোমরা থামো প্রজারা, আমার কথা শোনো, আমি নবাব,
আমার কথা যদি তোমরা না শোনো তাহলে তোমাদেরকে আমি সবাইকে গুলি করে মেরে ফেলবো। তখন একজন লোক বলে, নবাব সাহেব আপনি কতজনকে গুলি করে মারবেন? আমরা হাজার হাজার লোক, আপনার কয়টা গুলি আপনার আছে, কতজনকে মারবেন? তখন আম্মা সাহেব বলে, এই খামোশ বেত্তমিজ, আমার মুখের উপরে কথা বলার স্পর্ধা তোমাকে কে দিয়েছে? আমি নবাব, আমি হলাম এই তল্লাটের নবাব, আমার উপরে কথা বলার তোমাকে সাহসটা কে দিয়েছে? তখন ওই লোকটি বলে, সাহসটা দিয়েছে আমাকে মনসুর, কারণ মনসুরকে আপনি ছেড়ে দেন। তখন আম্মে শরীফ বলে, অর্থাৎ নবাব বলে, শোনো, মনসুর যে অন্যায় করেছে, আমার মেয়ের সাথে বেদবি করেছে, বিদ্রোহ করেছে, আমার মেয়েকে অপমান করেছে, তাই মনসুরকে 24 ঘন্টা আমার কারাগারে থাকতে হবে। আর যদি তোমরা আমার এই কথা স্বীকার না করো অথবা মেনে না নাও, তাহলে তোমাদেরকে আমি সবাইকে কারাগারে নিক্ষেপ করব, কারণ আমার কারাগার এত বড় যে হাজার হাজার লোককেও কারাগারে নিক্ষেপ করতেও আমার দ্বিধাবোধ হবে না এবং জাগার কোনো কমতি হবে না। তোমরা কি চাও তোমাদের সবাইকে আমি বন্দি করি? আর না হলে তোমাদের মেয়েদেরকে আমরা তুলে এনে কিন্তু সবাইকে বন্দি করব। যাও, তোমরা এখনই চলে যাও, 24 ঘন্টা পর মনসুরকে ছেড়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করবে না। তো অনেকটি লোক বলে, নবাব সাহেব যদি 24 ঘন্টার ভিতরে আপনি যদি মনসুরকে না ছেড়ে দেন, তাহলে আমরা এই নবাবের মহল ভেঙে খান খান করে ফেলবো, চুরমার করে দেব। গাছ দেখছেন, শুকনো গাছ, একটি গাছ যখন মরে যায় গোড়া থেকে, তখন গাছের উপরে কিন্তু অনেক পাতাগুলো মরে যায়, তখন গাছে তখন জাকি দেয় না, তখন ঝরঝর করে পাতাগুলো পড়ে। ঠিক তেমনি আমরা জনগণ এসে আপনার এই মহল সামনে শুকনো গাছের মতন, মরা গাছের মতন জাকি দিয়ে ভেঙে ফেলবো। তখন জামু বলে, এই তোর এত বড় স্পর্ধা, তোকে কিন্তু এখন গুলি করে মেরে ফেলবো। তখন কিছু লোক বলে, চালান গুলি, আমরা মনসুরকে না নিয়ে যাব না, আমরা 24 ঘন্টা পর্যন্ত এই মহলে আশেপাশে থাকবো, 24 ঘন্টা পরে যদি না ছাড়েন তাহলে এর পরের দিনেই 48 ঘন্টার ভিতরেই আপনাকে পদত্যাগ করতে বাধ্য করাবো, কারণ আপনি নবাব বলে কি আপনাকে আর ছাড় দেব না, আপনি অনেক অন্যায় অত্যাচার করেছেন, আমাদের উপরে অনেক জুলুম করেছেন, আমার মা বোনদের কেড়ে নিয়ে আপনি ইজ্জত নষ্ট করে মেরে ফেলেছেন। তখন আম্মে শরীফ অর্থাৎ নবাব বলে, যা, তারা 24 ঘন্টা এখানে বসে থাক, 24 ঘন্টায় আগ পর্যন্ত তারা যদি একটি কোনো কথা বলেছিস, আমার চতুর্দিকে কিন্তু সৈন্য সিপাহী সামর্থ্য দাঁড়িয়ে আছে, বন্দুক হাতে নিয়ে, তরোয়াল হাতে নিয়ে তাদের গুলি করে সবাইকে মেরে ফেলবে। তখন সেই মুহূর্তে নবাব গিয়ে অত্যাচারী নবাবের মেয়ে নবাব জাদিকে বলে, শোন মা, তাদেরকে কথা বলে দিয়েছি। তখন নবাব জাদি বলে, ঠিক আছে আব্বা হুজুর। তো তারা কি এখানে গেছে? তখন আমার সবাইকে, না, তারা এখনও যায় নাই, তারা এই পর্যন্ত বলছে যে তারা 48 ঘন্টা পর্যন্ত নাকি আমাদের মহলের চারপাশে তারা বসে থাকবে, আর তারা স্লোগান দিতেছে যে মনসুরের মুক্তি চাই, মনসুরের মুক্তি চাই। তখন নবাব জাদি তার শাবানা বলে, মনসুরকে কারাগারে নিক্ষেপ করো। তখন শাবানা অর্থাৎ মনসুরকে বলে, শোন মনসুর, তুই যে আমার সাথে অন্যায় করেছিস, তুই যে আমার সাথে বিদ্রোহ করেছিস, তুই আমাকে থাপ্পড় মারতে এসেছিলি, হ্যাঁ, এখন দেখ তোর পরিণতি কোথায় আসিস তুই। তখন দেখা যায় সেই মুহূর্তে মনসুর অর্থাৎ জসিম সেখান থেকে পালিয়ে যেতে চায়, যেতে পারে না। এক পর্যায়ে মনসুর শাবানাকে তরোয়াল ধরে, তখন শাবানাকে নিয়ে ঘোড়ায় ছুটে চলে যাওয়ার সময় বলে যায়, তোমরা কে কোথায় আসো, তোমরা শোনো, আমি নবাবজাদিকে এই জায়গা ছুরি ধরে নিয়ে যাচ্ছি, তোমরা যার যার বাড়িতে চলে যাও। নবাবজাদিকে আমি এমন জায়গায় নিয়ে যাব, সেখানে তাকে এমন শিক্ষা দেব যাতে সে বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল, তার বাপ যে একটা মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক এবং সে যে নির্যাতনকারী, তাকে এটা শিক্ষা দিতে হবে। তোমরা যার যার বাড়িতে চলে যাও। তখন এলাকার সেই জনগণগুলো বলে, মনসুর ভাই মুক্তি পেয়েছে এবং নবাবজাদিকে সে ঘোড়ায় চড়ে নিয়ে যাচ্ছে, আমরা এখানে থেকে লাভ নেই, চল আমরা চলে যাই। তখন এলাকাবাসীরা সবাই চলে যায়। তখন জসিম অর্থাৎ মনসুর সে নবাবজাদি শাবানাকে বলে, কি খবর আপনার? এখন একটা কাজ করেন, আপনি তো নবাবজাদি না, এখন আমি যদি আপনার ইজ্জত নষ্ট করে আপনাকে বাড়িতে পাঠিয়ে দিই, তখন কেমন হবে? ভালো হবে না? খুব ভালো হবে না? আপনার বাপ এমনি কি করেছিল, আমাদের এলাকা থেকে প্রতিদিন একটা করে মেয়ে তুলিয়ে নিয়ে নির্যাতন করে হত্যা করে তাকে কি করতো, তাকে নদীতে ফেলে দিত। আর এলাকাবাসীরা
তার মেয়েকে পেয়ে কান্নাকাটি করতো। এখন যদি আপনার ইজ্জত নষ্ট করে যদি আপনাকে মেরে যদি আপনার মহলে পাঠিয়ে দেয়, তাহলে আপনার আব্বা হুজুরে কী হবে? আপনি কি জানেন সেটা? কিন্তু আমি সে পাষণ্ড নয়, আমি সেই পশু নয়, আমি সেই খারাপ মানুষ নয় যে আমি এই কাজটা করব। কিন্তু আপনাকে আমি এমন শিক্ষা দেব যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ভিতরে যে মনুষ্যতা এবং ভালোবাসা আছে কি না। সেই মুহূর্তেই মুনসুরতার জসিম শাবানাকে রশিদে বেঁধে একটা গাছের ভিতরে বেঁধে রাখে। তখন এদিকে নবাব অর্থাৎ আম্মুশির বলে, আমার মেয়েকে তুলে নিয়ে গেছে, আমার বুকের ভিতরে যে কতটুকু যন্ত্রণা হচ্ছে তোরা কি বুঝতে পেরেছিস? তোরা যা, আমার মেয়েকে কোথায় বেঁধে রেখেছে অথবা কোথায় লুকিয়ে রেখেছে নাকি মেরে ফেলেছে, তোরা চতুর্দিকে খুঁজে দেখা, যা আমার মেয়েকে তোরা ফিরিয়ে আন, আর না হলে তোদের একটাকে আমি আসতে রাখবো না, তোদেরকে আমি এক একটাকে গুলি করে মেরে ফেলবো। শয়তানের দলেরা যা, চলে যা, তোরা যা, আমার মেয়েকে তোরা নিয়ে আস, আমার বুকের ভিতরে যন্ত্রণাটা আমার দিন দিন বাড়তেছে। এমন সময় দেখা যায় জনি এবং শাহনাজ আসে। জনি হলো জাম্বুর ছেলে আর শাহনাজ নবাবের পাহারাদারের মেয়ে। তখন জনি বলে, চাচা যান, আপনাকে অনেক বিমর্ষ দেখাচ্ছে, কারণটা কি? তখন নবাব বলে, শোনো বাতিজা, তুমি আমাকে চাচা বলে ডাকো, কিন্তু আমি তোমাকে বাতিজা মনে করি। আমার মেয়ে নবাবজাদিকে মনসুর তুলে নিয়ে গেছে, তুমি যাও আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে এসো। তখন জনি বলে, ভালোই হয়েছে, কারণ তুমি অনেক অন্যায় অত্যাচার করেছো এলাকাবাসীর উপর, এবং এখন তুমি বুঝো তোমার মেয়ে যে তুলে নিয়ে গেছে মনসুর, এখন তোমার কাছে কেমন লাগছে। প্রতিটা মানুষের মনের ভিতরে এরকম যন্ত্রণা হয়েছিল চাচা যান, তখন তুমি বুঝতে পারো নাই, কিন্তু এখন বুঝো তোমার মেয়েকে যখন এলাকাবাসীরা তুলে নিয়ে গেছে অথবা মঞ্চে তুলে নিয়ে গেছে, এখন তুমি বুঝো যে মেয়েকে হারানোর ব্যথা বেদনা কেমন লাগে। তখন একটা কথা আছে না, যাকে সাপে কামড় দেয় সে বুঝে সাপের বিষের কত যন্ত্রণা, আর যাকে কামড় না দেয় সে বুঝে না সাপের বিষের যন্ত্রণা। ঠিক তেমনি তুমি এতদিন যে গ্রামবাসীর উপর অন্যায় অত্যাচার জুলুম করেছো, মেয়েদেরকে তুলে এনে নির্যাতন করে মেরে ফেলেছো, তাদের মনের ভিতরে এমন যন্ত্রণা হইতো চাচা যান, আর এখন তুমি সেই যন্ত্রণা ভোগ করো। তখন নবাব অর্থাৎ আম্মুশির বলে, কী বাতিজা তুমি চুপ কেন? তখন জনি বলে, না আমি চুপ না, তোমার সাথে ডেকে। তখন শাহনাজ বলে, আপনি চিনেন না নবাব সাহেব, আমার বাপ তো এই নবাবের পাহারাদার। ও আচ্ছা, তুমি তো বেশ সুন্দর ডাঙর, তোমার তো অনেক রূপ লাবণ্য আছে, তোমাকে ভালো জায়গায় বিয়ে দেবো, যাও তোমরা দুজন মিলে আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে আসো। তখন জনি বলে, চল। তো এদিকে জনি আবার শাহনাজরে মনে মনে ভালোবাসে। এক পর্যায়ে তারা খুঁজতে গিয়ে শাহনাজ বলে, শোন জনি, আমরা কিন্তু ওই নবাবজাদিকে খুঁজে আনবো না, কারণ নবাবজাদির বাপ একজন জুলুমবাজ, সে বুঝুক যে এলাকাবাসীর উপরে যে নির্যাতন করেছিল তার ফলাফল কী দাঁড়ায় এবং তার যন্ত্রণা কতটুকু পায়। জনি বলে, তাই তো, আমরা তো ওই নবাবজাদিকে খুঁজে আসি নেই, আমরা এসেছি দুজনে প্রেম করতে। তখন দুজনে জোরে ধরে একটা গান চলে আসে। এদিকে জসিম মনসুর অর্থাৎ শাবানাকে বলে, কি নবাবজাদি, ক্ষুধা লেগেছে, খাবেন? তখন নবাবজাদি অর্থাৎ শাবানা বলে, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। তখন জসিম যখন খাবার আনতে যায় অর্থাৎ মনসুর যখন খাবার আনতে যায়, সেই মুহূর্তেই একটা সর্প আসা মানে সাপটা দেখি শাবানা চিৎকার দিয়ে সে দৌড়ে থাকে আর পালাতে চেষ্টা করে। তার সেই মুহূর্তেই জসিমকে সামনে পেয়ে শাবানা জসিমকে জড়িয়ে ধরে। তখন জসিম অর্থাৎ মনসুর বলে, ম্যাম সাহেব অর্থাৎ নবাবজাদি, আপনি যে আমাকে জড়িয়ে ধরেছেন, আপনার হাতে কি ময়লা লাগেনি? তখন শাবানা বলে, না ময়লা লাগে নেই। কথা হলে আপনি দৌড়াচ্ছেন কেন? কয়েকটা সাপ দেখেছিলাম। সামান্য সাপ দেখে দৌড়াচ্ছেন? আর যদি বাঘ আসতো তাহলে কী করতেন? আপনাকে আমি তুলে এনেছি কেন জানেন? আপনার ইজ্জত নষ্ট করার জন্য না, আপনাকে মারার জন্য না, আপনাকে কষ্ট করে দেওয়ার জন্য না, আপনার বাপকে শিক্ষা দেওয়ার জন্য। আপনি কি জানেন আমার করুণ কাহিনী? এই আপনার বাপ আমার বাপকে হত্যা করেছিল। কেন জানেন? আপনার বাপ এই গ্রাম থেকে প্রতিদিন একটা করে মেয়ে তুলে নিয়ে নির্যাতন করে সে মেরে নদীতে ফেলে দিত। এর প্রতিবাদ করেছিল আমার বাপ, সহজ সরল বাপ প্রতিবাদ করেছিল যে আপনি নবাব হয়ে আমাদের গ্রামে প্রতিদিন একটি করে মেয়ে তুলে নিয়ে আসেন, এসে নির্যাতন করে মেরে ফেলেন।
সেই প্রতিবাদ করাতে আমার বাপকে প্রাণ দিতে হয়েছিল। শত শত হাজার হাজার মানুষের সামনে ময়দানে এবং রশিদে বেঁধে তাকে নির্যাতন করে মেরে ফেলেছিল এবং শেষ পর্যন্ত গুলি করে মেরেছিল। তখন সেই মুহূর্তে শাবানা অর্থাৎ নবাবজাদি বলে, কথাটা কি সত্য? বিশ্বাস না করলে আপনি আসেন আমার সাথে। তখন ঘোড়া দিয়ে সেই এলাকায় নিয়ে যায়। এলাকায় গিয়ে বলে, আপনি জিজ্ঞেস করেন এদের। তখন নবাবজাদি তথা শাবানা বলে, কি মনসুর যা বলছে এটা কি সঠিক? নবাবজাদি, মনসুর যেটা বলছে এটা সঠিক, কারণ মনসুরের বাপকে আমাদের সামনেই আপনার বাপ গুলি করে হত্যা করেছিল। কেন? মনসুরের বাপ অন্যায়ের প্রতিবাদ করেছিল। আপনার বাপ যে অন্যায় করতো তার প্রতিবাদ করেছিল বলেই আপনার বাপ মনসুরের বাপকে মেরে ফেলেছিল। সেদিন থেকে মনসুর প্রতিজ্ঞা করেছিল, মাটির কসম, এই মাটির কসম খেয়ে বললাম, নবাবজাদি যদি কখনো নবাবের মেয়ে যদি হয় তাকে তুলে এনে সেই নবাবকে শিক্ষা দেব যে মেয়ে হারানোর বেদনা এবং ব্যথা কতটুকু, সেই শিক্ষা দেওয়ার জন্যই আপনাকে তুলে এনেছি। এখন আপনার তো সততা জানতে পেরেছেন না, এখন আপনি যেতে পারেন, যান, আপনাকে আমি ছেড়ে দিলাম। তখন সেই মুহূর্তেই শাবানায় টকবক করে ঘোরায় নবাব মহলে চলে আসে। তখন আহমেদ শরীফ দেখে তাকে জোরে ধরে বলে, মা, তোর কোনো কিছু হয়নি তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? তখন শাবানা অর্থাৎ নবাবজাদি বলে, আব্বা হুজুর, আপনার মতন মনসুর এত খারাপ লোক না, কিন্তু আপনার সব ইতিহাস আমি জেনে এসেছি। আপনি খুব খারাপ লোক। আপনি যে এই এলাকার নবাব, আর এই এলাকা থেকে প্রতিদিন আপনি একটি করে মেয়ে তুলে এনে নির্যাতন করে তাকে মেরে ফেলেছিলেন, কিন্তু তার প্রতিবাদ করেছিল মনসুরের বাপ। সেই বিদায় মনসুরের বাপকে আপনি শত শত মানুষের সামনে চাবুক মেরে গুলি করে মেরে ফেলেছিলেন। কিন্তু আর এরকম অন্যায় আমি বেঁচে থাকতে করতে দেব না, কারণ আপনি যে একটা খারাপ লোক এবং আপনি যে একটা নির্যাতনকারী তার প্রমাণ আমি পেয়েছি। তার আমার সে বলে, বাহ 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 বাহ, চমৎকার চমৎকার, মা হয়ে বাপের বিরুদ্ধে বিদ্রোহ। আরে এরকম মেয়ে তো বাংলার ঘরে ঘরে যদি থাকে তাহলে তো বাপরা আর কখনোই সন্তানকে শাসন করতে পারবে না। হ্যাঁ, তোমাকে উল্টাপাল্টা বলেছে আর তুমি এই উল্টাপাল্টা আমার সাথে বলতেছ। কে আছিস? এই বিদ্রোহী কন্যাকে গ্রেপ্তার করে ফেল। যা, যে সন্তান নাকি বাপের উপর কথা বলে, বাপকে অবজ্ঞা করে এবং বাপের স্বভাব চরিত্র নিয়ে সে সমালোচনা করে, তার মেয়ে আমার দরকার নেই, কারাগারে নিক্ষেপ কর। তখন জনি এবং শাহনাজ গিয়ে মনসুর অর্থাৎ জসিমকে খবর দেয়, মনসুর ভাই, সর্বনাশ হয়ে গেছে। আপনার বিরুদ্ধে অর্থাৎ আপনার পক্ষে কথা বলেছিল নবাবজাদি। তখন নবাবজাদিকেও নবাব সাহেব বন্দি করে রেখেছে। তখন মনসুর বলে, বন্দি করে কতক্ষণ রাখবে? আমি অবশ্যই নবাবজাদিকে ছাড়িয়ে আনবো। তখন ঘোড়ায় টকবক করে গিয়ে রাতের বেলা নবাবজাদি অর্থাৎ শাবানাকে সে মনসুর ছাড়িয়ে আনার পর এক পর্যায়ে তাদের প্রেম ভালোবাসা হয়ে যায়। একটা গান চলে আসে। গান শেষে তখন শাবানা অর্থাৎ নবাবজাদি বলে, শোনো মনসুর, তোমার শরীরে যদি শক্তি থাকে, তোমার বাহুতে যদি শক্তি থাকে, তাহলে তোমার সেই শক্তি দিয়ে আমার বাপ নির্যাতিত খারাপ নবাবকে তুমি শেষ করে দাও, ধ্বংস করে দাও। যদি সে আমার বাপ, তারপরও এমন বাপের আমার কোনো দরকার নেই, কারণ যে বাপ মানুষের ক্ষতি করে, যে বাপ সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, এমন বাপের সন্তান হয়ে আমি বেঁচে থাকতে চাই না। তখন সেই মুহূর্তেই জসিম ঘোষণা করে, তোমরা কে কোথায় আসো, বেরিয়ে আসো, তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে আসো, আমরা আজই নবাবের মোকাবেলা করব। নবাবের মোকাবেলা করে নবাবিগিরি ছুটিয়ে এবং নবাবকে আমরা মহল থেকে বের করে আমরা সেই নবাবের রাজত্ব আমাদের সকলের হবে। তখন প্রজাগণ এলাকাবাসী বলে, হ্যাঁ মনসুর ভাই, আমরা আপনার কথা রাজি, কারণ নবাব যে একজন খারাপ লোক, তার বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের কোনো পিছপা হবে না। তখন সবাই তারা মনসুরের ডাকে সবাই আসে। এদিকে জনি, শাহনাজ, শাবানা এবং মনসুর, জসিম সবাই তারা দলবদ্ধ গিয়ে সেই নবাব মহল আক্রমণ করার পর এক পর্যায়ে যখন নবাবের দলেরা পরাজিত হতে থাকে এবং বানর, সাপ তারা সবাই গিয়ে সেখানে আক্রমণ করে, তো সেই মুহূর্তে নবাব যখন পালিয়ে যেতে চায়, তখন এলাকাবাসী গিয়ে নবাবকে
চাবুক দিয়ে মারতে মারতে, লাঠি সোঁটা দিয়ে মারতে মারতে নবাবকে মেরে ফেলে। তখন নবাব বলে যে আমি অনেক পাপ করেছি, অন্যায় করেছি, পাপের প্রায়শ্চিত্ত মৃত্যু দিয়ে করে গেলাম। তখন সাবানা গিয়ে তার বাপ বলে চিৎকার করে কাঁদতে থাকে। তখন জসিম তাকে বুঝায়, দেখো নবাবজাদি, যা হয়েছে ভালো হয়েছে, কারণ তোমার বাপ একজন নিকৃষ্ট খারাপ লোক ছিল, তার পরিণাম মৃত্যু দিয়েই শেষ হয়েছে। তখন এদিকে সাবানা জসিমের মিল হয়ে যায়, জনি শাহনাজের মিল হয়ে যায়, গ্রামবাসী সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকে। পরিচালক শক্তি ছবিটি খুব দক্ষতার সহিত পরিচালনা করেছে এবং শক্তি ছবিটি সেই সময়ে সুপার ডুপার হিট ব্যবসা করে।